প্রদর্শক ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে আলোচনার বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তারুণ্যের রাজনীতি ও আসন্ন নির্বাচন। আমরা তারুণ্যের রাজনীতি আসন্ন নির্বাচনে আজকে দুজন তরুণ রাজনীতিবিদকে, জুলাই যোদ্ধা দুজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের প্রত্যেকেরই পরিচিত এবং ইতিমধ্যে আমরা দেখেছি তারা বাংলাদেশের যে রাজনীতিতে তারুণ্যের যে চিন্তা চেতনা এবং ভবিষ্যৎ রাজনীতি কী হওয়া দরকার নানা বিষয়ে তারা তাদের বিশ্লেষণ করছেন। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান রয়েছেন আমাদের সাথে রয়েছেন আরেকজন অতিথি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি আমি আগেই বলেছি যে তারুণ্যের রাজনীতি ও আসন্ন নির্বাচন। এবারে নতুন ভোটারের সংখ্যা সব মিলিয়ে কম বেশি তরুণ ভোটার প্রায় 4 কোটির মতো হতে পারে, 12 কোটি ভোটারের মধ্যে। এই ভোটাররা আসলে কী অবস্থানে যাবেন, সুইং ভোটার কতখানি হবেন? যেহেতু যারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত সেই তরুণ ভোটাররা নিশ্চয়ই কোথাও না কোথাও ভোট দিলেও কিন্তু যারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত নয় তাদের ভোট নিয়ে কিন্তু সব দলগুলোই তাদের দিকে টানবার চেষ্টা করছে। তবে তার আগে আমি মোহাম্মদ রাশেদ খান আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সম্ভাব্য নির্বাচনের যে সময় সেটি কিন্তু এক ধরনের ঘোষণা না বললেও এটা সম্মতি প্রদান করেছেন এবং আওয়ামী লীগের পতনের পর ঐক্যমত্য কমিশন নানা বিষয় নিয়ে কথা বলছে এবং সেই কথাগুলোর মধ্যে এখন যে বিষয়গুলো সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট নির্বাচন, উচ্চকক্ষ, এনসিসি, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো সমঝোতা বা সকলে মিলে একটা ঐক্যের কোনো রকম সুর আমরা দেখতে পাচ্ছি না। আপনি একেবারে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিকে কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। জুলাই বিপ্লব এবং এই বিপ্লবে 2000 ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী এবং অন্যান্য পেশাজীবী বা অন্যান্য শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছে এবং 30,000 আহত যোদ্ধা। এই বিপ্লব 71-এর পরে সবথেকে বড় একটি সংগ্রাম। এই সংগ্রামের পরে আমাদের সবারই প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ গঠিত হবে, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা সবাই উপহার পাব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে যে ধরনের পদক্ষেপ আসলে নিলে ওই ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভবপর ছিল, তারা আসলে ওই দিকে মনোযোগ দেয়নি। তাদের কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে, কেউ উচ্চ বিলাসী জীবন বেছে নিয়েছে, কেউ কোনো কাজের সাথে সম্পৃক্ত না হয়ে অলস জীবন বেছে নিয়েছে, কেউ নানান ধরনের বিতর্কের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছে। এই ধরনের নানান কর্মযজ্ঞে তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। কয়েকজন উপদেষ্টা কাজও করেছে, এটিও বলতে হবে। দেখেন, এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টা তিনি যেহেতু আন্তর্জাতিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তাকে নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। যদিও তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, তারপরেও তাকে কেউ ওইভাবে আসলে বিতর্কের মুখোমুখি দাঁড় করাচ্ছে না। কিন্তু অন্যান্য উপদেষ্টারা কেউ কেউ আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে, সাবের মান্নানদের জামিন করাচ্ছে, এমনকি কোনো কোনো উপদেষ্টার স্বামী নসরুল হামিদ বিপুর লুটেরার যে সম্পদ সেটা পাহারা দিচ্ছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। দেখেন, উপদেষ্টাদের পিএসদের দুর্নীতি, এপিএসদের দুর্নীতি, পিওদের দুর্নীতি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যার উপর মানুষের অগাধ বিশ্বাস, তাদের এই পিএস এপিএসদের যদি দুদকে দৌড়াতে হয়, এমনকি এনসিপির একজন নেতা, যে এনসিপি একজন মানে একটি নতুন রাজনৈতিক দল, সেই দলকে নিয়ে মানুষ কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছিল যে এই দলের নেতৃত্বে হয়তো ভালো কিছু হবে। সেই দলের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ ডিসি এসপি নিয়োগ, এবং সেটা নিয়ে নানান ধরনের বিতর্ক এসেছে। এবং কি তাদের আরও দুজন বড় নেতা হাসনাত, সার্জিস, তাদের বিরুদ্ধেও কিন্তু একই ধরনের অভিযোগ আমরা দেখেছি তানভীরকে কেন্দ্র করে। এটি নিয়ে অবশ্যই এনসিপির মিটিংয়ে আলোচনাও হয়েছে, তারাও জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করেছে, তারাও তদন্ত কমিটি গঠন করেছে, সেই জায়গায় তারা ধন্যবাদ পায়। কিন্তু এই যে অভ্যুত্থানের এই বিষয়গুলো আমি আসলে কেন বললাম অভ্যুত্থানের পরে, এর কারণটা হলো যে মানুষের ভিতরে আসলে আস্থাহীনতা তৈরি হয়েছে। মানুষ যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থানে সম্পৃক্ত হয়েছিল, মানুষ কিন্তু এখন বলছে হয়তো অভ্যুত্থানে অংশ নেওয়াই মনে হয় আমার ভুল হয়ে গেছে, এরকম অনেক মানুষ কিন্তু বলছে। দেখেন, অভ্যুত্থানের পরে একজন রিক্সা চালকের জীবনের কোনো পরিবর্তন হয়নি, একজন সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন হয়নি, উপদেষ্টাদের জীবনের পরিবর্তন হয়েছে। উপদেষ্টারা কেউ কেউ সেই সময় টিউশনি করে চলতো, উপদেষ্টাদের কেউ কেউ কষ্টে চলতো, আন্দোলন সংগ্রামে তারা যখন মহানায়ক ছিল, তাদের এই কষ্টের জীবনটা কিন্তু মানুষের চোখের সামনে ভেসেছে। কিন্তু তারপরে তাদের ব্যাপক পরিবর্তন হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, তারা অনেকের ব্যবসা পাহারা দিচ্ছে। কিন্তু একজন সাধারণ সাংবাদিক বলেন, একজন সাধারণ আইনজীবী বলেন, একজন সাধারণ চাকরিজীবী বলেন, তার জীবনের তো কোনো পরিবর্তন হয়নি। বরং এই যে রাস্তাঘাটে যে ধরনের জ্যাম,
আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, যখন দেখবো যে রাস্তায় আসলে কোনো জ্যাম নাই, আমি খুব ভালোভাবে চলতে পারতেছি, আমার নিরাপত্তা রয়েছে, তখন কিন্তু মানুষের কাছে একটা বেটার ফিল হবে। গ্রামগঞ্জে আপনি দেখেন এখনো পর্যন্ত হানাহানি, মারামারি, কন্দল, সামাজিক দ্বন্দ্ব, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত ফাংশন করছে না, পুলিশকে কেউ ভয় পাচ্ছে না। যদিও আসলে আর্মিকে মানুষ কিছুটা ভয় পায়, এই জন্য সমাজে এখনো পর্যন্ত কিছুটা শৃঙ্খলা রয়েছে, কিন্তু পুলিশ কিন্তু এখনো পর্যন্ত ফাংশনাল না। আমি এগুলো বললাম সরকারের ব্যর্থতা, হ্যাঁ, শুধুমাত্র ব্যর্থতা না, সরকারের কিছু সফলতাও রয়েছে, কিন্তু সেই সফলতাগুলো আসলে ঢেকে যাচ্ছে এই সরকারের একের পর এক বিতর্ক, সরকারের একের পর এক এই ব্যর্থতার কারণে। জি, আমি আদিবের কাছে আসবো, তবে আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন নিয়ে সংক্ষেপে উত্তর জানতে চাবো। অন্তর্বর্তীকালীন সরকার তো সকলেরই সরকার, সেটি আজকে যারা রাজনীতির মাঠে আছে, নতুন দল এনসিপি বলি, ছাত্র জনতা বলি, আপনারা বলি, যারা আপনারা একেবারেই ফ্রন্ট সারিতে আপনাকে দেখেছি যে আপনি কিভাবে সেই রাজু ভাস্কর্য থেকে আরম্ভ করে আপনি সব জায়গায় যেভাবে কথা বলেছেন, তো সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো কোনো আলাদিনের চেহারা নেই, আপনার জ্যাম দূর করে দিতে পারবে, আপনার এই যে এখন নানা রকমভাবে একজন সরকারি চাকরিজীবী তাকে একেবারে রাতারাতি এরা বড় কিছু করে দিতে পারবে। কিন্তু যারা সুবিধাবঞ্চিত চাকরিজীবী ছিল তাদেরকে তো প্রমোশন দিয়েছে, তাদেরকে তো ভৌতপূর্বভাবে সচিব করেছে, সব করেছে, কিন্তু এই চেহারা তো তাদের হাতে নাই, তারা চাইলে কি সব কিছু করে ফেলতে পারবে? দেখেন, আপনি যেটি বললেন এই তথ্য সঠিক না। অন্তর্বর্তীকালীন সরকার যারা আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তা ছিল তাদেরকে আরও বেশি প্রমোশন দিয়েছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, বিভিন্ন উপদেষ্টা, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টার যিনি কৃষি সচিব, তিনিও কৃষি বিষয়ক উপদেষ্টা, তিনি কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে ব্যাপক তেলমর্দন করছেন, সেই বক্তব্য আমি নিজে শুনেছি। এমনকি যে আমাদের পরিবেশ বিষয়ক উপদেষ্টা, তার যিনি সচিব, তিনিও বিতর্কিত, আওয়ামী লীগের আমলে তিনি সম্ভবত সাতক্ষীরার ডিসি ছিলেন, এমনকি বিভিন্ন বিতর্কের সাথে তিনি যুক্ত ছিলেন। এরপরে আপনি দেখেন যে অন্যান্য যারা উপদেষ্টা রয়েছে, প্রত্যেক উপদেষ্টার কিন্তু যারা সচিব তারা আওয়ামী লীগের আমলে সুবিধা ভোগ করেছে। কোনো কোনো উপদেষ্টার কাছ থেকে এই বিষয়টি শোনা গেছে এরকম যে যারা আওয়ামী লীগের সময়ে বঞ্চিত হয়েছে এদেরকে রাজনৈতিক ট্যাগ দিয়ে এদেরকে বঞ্চিত করা হয়েছে, বিশেষ করে বিএনপি জামাত ট্যাগিং করা হয়েছে। তো এখন যদি এদেরকে আমরা আবার সুবিধা দিই, এদেরকে যদি আমরা প্রমোশন দিই, তাহলে কি হবে? তাহলে এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার বিএনপি জামাতের বন্দনা করবে। কিন্তু এখন যারা আওয়ামী লীগের সুবিধাভোগী রয়েছে তাদেরকে কিন্তু আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো। তো এই বাসনা কিন্তু তাদের মধ্যে ছিল এবং বিভিন্ন আলাপে কিন্তু তারা সেই কথাগুলো আমাদের কাছে বলেছে। তার মানে কি? তার মানে এই উপদেষ্টা পরিষদ ইচ্ছাকৃতভাবেই আওয়ামী লীগকে রেখে দিয়েছে, তারা মনে করলো যে ভয় দেখিয়ে আমরা তাদেরকে দিয়ে কাজ করাতে পারবো। কিন্তু উল্টো আমরা কি দেখলাম? দেখেন, সচিবালয় আন্দোলন, আপনি দেখেন এনবিআর আন্দোলন, বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি কর্মকর্তারা আন্দোলনে যুক্ত হচ্ছে। এখন এই যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে সরকারকে অসহযোগিতা করা হচ্ছে না? তাহলে এই আন্দোলনগুলো আসলে কারা করাচ্ছে? মনে করেন যে এই যে যারা 100 জন আন্দোলন করছে, এর মধ্যে 20 জন আপনার উচ্চপদস্থ কর্মকর্তা ফ্যাসিবাদের দশক ছিল, তারা টাকা পয়সা খরচ করে বিভিন্নভাবে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলো করাচ্ছে। সরকার নিজেও জানে যে সরকার যে ভুল করে ফেলিয়েছে, যে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদেরকে তারা প্রমোশন দিয়ে তার পাশে বসিয়েছে, তারা মনে করছে যে এদেরকে হয়তো আমরা পোস্ট বানাতে পারবো। কিন্তু এই সরকারের উপদেষ্টারা ভুলে গিয়েছে যে আওয়ামী লীগ এবং তার সুবিধাভোগী দোসররা তারা হলো গোখরা সাপ, তারা হয়তো সাময়িক সময় কিন্তু পোস্ট মানবে। আমরা দেখি না যে সাপ খেলা দেখায়, সাময়িক সময় কিন্তু আপনার সাপ কিন্তু সবল মারে না, কিন্তু সুযোগ পাইলে কিন্তু সবল মেরে দেয়। তো এই সাপের তো আসলে বিষ ভাঙে নাই। এই যে সকল উপদেষ্টাদের আপনার সচিব, তাদের তো বিষ ভেঙে সেইখানে দায়িত্ব দেয়নি। যদি এদের পানিশমেন্টের পরে হয়তো 5 বছর 4 বছর একটা পানিশমেন্ট দিল, এরপরে যদি প্রমোশন দিত, তাহলে সমস্যাটা হইতো না। বরং এদের এই আপনার বিষধর শব্দের বিষ না ভেঙেই, দাঁত না ভেঙেই কিন্তু এদেরকে বিভিন্ন জায়গায় আপনার প্রমোশন দেওয়া হয়েছে। এই কারণে রাষ্ট্রে এত অস্থিতিশীল পরিবেশ, এই কারণে বিভিন্ন আন্দোলন হচ্ছে, এই কারণে সরকার আসলে রাষ্ট্র চালাতে পারছে না। তার মানে কি? আমি সর্বশেষ বলবো যে এই সরকার পরিকল্পিতভাবেই আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। তারা মনে করেছিল যে এদেরকে পুনর্বাসন করলে হয়তো আমরা রাষ্ট্র ভালোভাবে চালাতে পারবো, কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে সরকারের প্রায় 1 বছরের কাছাকাছি কিন্তু এই রাষ্ট্রে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। বরং উপদেষ্টাদের শুধুমাত্র চেহারার পরিবর্তন হয়েছে, পোশাকের পরিবর্তন হয়েছে, ব্যবসা বাণিজ্যের পরিবর্তন হয়েছে, তাদের পরিবার আত্মীয় স্বজন তাদের পরিবর্তন হয়েছে, সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয়নি। নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর চাচ্ছি না, আমি শুধুমাত্র একটু শেয়ার করে নিতে চাই। আমি জনাব আদিবের কাছে আসবো। সেটা হচ্ছে যে উপদেষ্টাদের কথা বললেন, এরা প্রত্যেকেই কিন্তু সেই জুলাই আন্দোলনের পূর্বে কিন্তু তারা সোচ্চার ছিলেন, তারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে তারা নিজেরাই কিন্তু ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে
দাঁড়িয়েছিলেন, আপনাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, সেই জায়গাটুকু আমি এটা আপনাকে অ্যাড্রেস করে না, আমি 30 সেকেন্ডে উত্তর দিব, উত্তর দিতেই হবে। আপনি যেটি বলেন এটি ভুল। কেন ভুল দেখেন, আলী ইমাম মজুমদার তিনি শেখ মুজিবের সৈনিক। আমি 30 সেকেন্ডে বলি। ফারুকি কি বলেছিল যে প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পরে তার সর্বপ্রথম দায়িত্ব হবে ধানমন্ডি 32 নম্বর সেটা দেখে আসা যে ওই অবস্থা এখন কি, এবং এইটার সর্বপ্রথম সংস্কার করা। এছাড়া অন্যান্য উপদেষ্টারা দেখেন জুলাই বিপ্লবে কয়জন ছিল, আসিফ নজরুল স্যারের মতন 2-1 হাতে গোনা, অধিকাংশ উপদেষ্টার নামই আমরা জানতাম না। কোন জায়গায় চাকরি করেছে, তাদের চাকরির অবস্থায় তারা কেমন ছিল সেটিও জানতাম না। আমরা শুনেছি যে এদের অধিকাংশই আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। হ্যাঁ, হয়তো এখানে 3-4 জন হাতে গোনা সৎ উপদেষ্টা থাকতে পারে, কিন্তু অধিকাংশই বিভিন্ন সময় বিতর্কিত কর্মযজ্ঞের সাথে জড়িত, আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত ছিল। দেখেন বিপ্লবের পরে আমরা কি চেয়েছিলাম, আওয়ামী লীগ সাথে সাথে নিষিদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে, কিন্তু সেই বাতিলের জন্য বলেন বা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য কিন্তু আন্দোলন করতে হয়েছে। এমনকি এই উপদেষ্টারা কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল, এবং এই বিষয়ে কিন্তু এনসিপি ওই সময় তো গঠিত হয়নি, তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে, আমরাও প্রতিবাদ জানিয়েছি। এই উপদেষ্টা পরিষদের মধ্যে অধিকাংশ আওয়ামী লীগের পেতাত্তা, এবং এই যে আজকে আওয়ামী লীগ মাথা ছাড়া দিয়ে উঠছে, বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, আওয়ামী লীগের বিষয়ে অনেকে সফট কর্নার, এইটার মূল কারণ হলো এই উপদেষ্টা পরিষদ। অর্থাৎ রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। নিশ্চয়ই আদিব, যেহেতু আপনি পরে সুযোগ পেয়েছেন, আপনার অনেক কিছু যুক্তি খণ্ডনের সুযোগ আছে, এবং সে জায়গার মধ্যে গুরুত্ব সহকারে যেটি মিস্টার রাশেদ বললেন, এবং রাশেদ খান সাহেব পিএসএ পিএসপিওদের দুর্নীতির কথা বললেন, তিনি বললেন ডিসি নিয়োগ এসপি নিয়োগ কথা বললেন, মিস্টার তানভীর সাহেবের কথা বললেন। এসব কথা বলতে গিয়ে এক ধরনের বিশেষ করে এনসিপিকে কিছুটা অভিযুক্ত করবার তিনি চেষ্টা করলেন। একই সাথে তিনি উপদেষ্টা পরিষদের কথাও বলেছেন, এবং রাষ্ট্রের যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ পরিস্থিতিতে তিনি মনে করছেন যে এখনো পর্যন্ত যেরকম কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানো যায়নি। আপনি আপনার দিকে যে ধরনের তীরগুলো ছুঁড়েছে, বিশেষ করে আপনাদের রাজনৈতিক দলের প্রতি যে বক্তব্য দিয়েছেন, আপনি বিশ্লেষণ কীভাবে করবেন? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের যারা দেখছে, প্রথমত বিষয় হচ্ছে যে রাশেদ ভাই তো তার মতন করে তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং যেভাবে বিশ্লেষণ সেটা করেছেন। আমার কাছে যে বিষয়টি মনে হয় যে ধরেন বাংলাদেশের এই আগস্ট পরবর্তীতে যেই সিচুয়েশনটা তৈরি হয়েছিল, এটা অতীত কোনো অভিজ্ঞতা আসলে নাই। মানে এটা আপনি যদি রাজনীতিবিদ বলেন, আর্মির অফিসার বলেন, বিশেষজ্ঞ বলেন, সচিবদের বলেন, মানে এই রকম একটা অভিজ্ঞতা, মানে 5ই আগস্ট থেকে শুরু করে বা জুন জুলাই আগস্ট, এই অভিজ্ঞতাটা আসলে কারোই নেই। মানে আপনি যে একটা লোককে আনবেন যে এই লোকটা আসলে মোস্ট যোগ্য, মানে সবচেয়ে বেশি যোগ্য, সবচেয়ে বেশি এটার জন্য তৈরি, এটার কিন্তু আসলে কারণ এই ধরনের অভিজ্ঞতাটা আসলে কখনো হয় না। সেই জায়গার থেকে বিষয় যেটা হচ্ছে যে আগস্ট পরবর্তীতে কিন্তু যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটার পক্ষ থেকে একটা আহ্বান ছিল যে 5 তারিখে যে নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে কিন্তু বলেছিলেন যে এইরকম একটা সিচুয়েশন, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা, মানে পুরো একটা পরিস্থিতি, যেটা জাতীয় সরকার করা হোক। এই যে ধরেন জাতীয় সরকার করা হোক, এটা কেন বলছে? কারণ তিনি মনে করছেন যে আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের টোটাল যে অবদান, সেক্ষেত্রে রাজনৈতিক একটা শক্তি, মানে সকল রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ, বিভিন্ন শ্রেণী পেশা সংগঠন, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, এদের একটা বড় অংশগ্রহণ, এবং আলাদা ছাত্রদের একটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ, সেটা বিশ্ববিদ্যালয়, কলেজ, সব জায়গায় হোক। তাহলে আপনি স্টেক হোল্ডার পাচ্ছেন 3 জন, রাজনীতিবিদ এবং হচ্ছে সাধারণ জনতা এবং হচ্ছে আপনার তরুণ ছাত্র। এই যে 3টা স্টেক হোল্ডার, ফলে আমরা ওই মুহূর্তে মনে করছিলাম যে এদের সম্মিলিতভাবেই একটা দরকার হওয়া। কিন্তু সেনাপ্রধানের পক্ষ থেকে যেটা আহ্বান ছিল, সেটা ছিল যে অন্তর্বর্তী সরকার হবে। তিনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার হবে, আর আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা। এবং সে বিষয় নিয়ে তখন বিএনপির সাথেও আমাদের হচ্ছে আপনার বৈঠক হয়েছিল। তো সেই জায়গা থেকে তারা কিন্তু এই বিষয়টিতে রাজি হননি। এখন রাজি না হওয়ার ক্ষেত্রে 2টা বিষয় বলতে পারেন। একটা বিষয় হতে পারে যে সিচুয়েশন, যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি ট্যাকেল করতে পারবো কি না, এটার একটা বিষয় থাকে। মানে আপনি আমার একটা বিষয় পরিস্থিতি দেখলেন, আপনি ঘাবড়ে গেলেন যে আমি
এটার দায়িত্ব নিব, আমি এটার রেসপন্সিবিলিটি যদি ব্যক্ত হয়, তাহলে এটা আমি সিভিল সোসাইটি আর হচ্ছে ছাত্রদের উপরে আমি ছেড়ে দিলাম যে না, আমরা রাজনীতিবিদরা আসবো না, সিভিল সোসাইটি এবং হচ্ছে মানে যাদেরকে আপনি এখন ধরেন ক্লেম করছেন সে অযোগ্য, সে পারতেছে না, তার দ্বারা এই কাজগুলো হচ্ছে, তাহলে আপনি রাষ্ট্রের সবচেয়ে মানে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে আপনি দায়িত্বের কার্ডটা তুলে দিলেন আপনি হচ্ছে আরেকজনের উপরে। এবং যারা আসছে এরা তো তাদের কনসেন্সাস আসে না, নাম ধরে ধরে আলাপ আলোচনা করে নাম সিলেক্ট করা হয়েছে। জনাব তারেক রহমান তিনি প্রত্যেকটা নাম শুনে সম্মতি দিচ্ছেন, জ্ঞাপন করছেন, যার বিষয়ে আপত্তি দিচ্ছেন সে আসতে পারেন উপদেষ্টা পরিষদে। এবং রাশেদ ভাইরা গণ অধিকার পরিষদে তাদের সভাপতির সাথে আলাপ হয়েছে এই বিষয়ে। এখন রাশেদ ভাই বলবেন যে আমাদের সেভাবে জাতীয় সরকার করার বিষয়ে সম্মতি দেওয়া হয় না, কিন্তু তিনি তো সম্মতিটা সর্বোচ্চ জায়গায় আগে দিয়ে রাখছেন। কোথায় সেটা হচ্ছে যে রাশেদ ভাইরা এটা স্পষ্ট ওই দিন ববি হাজ্জাজ ভাইও বলেছেন, যেহেতু ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে জনাব তারেক রহমানের নেতৃত্বে তারা একসাথে আন্দোলন করছেন, ফলশ্রুতিতে তাদের এখানে অনেকগুলো রাজনৈতিক বিষয় যে তারেক রহমান অনেক সময় সিদ্ধান্ত নিলে সেটা দল হিসেবে তারাও সামগ্রিকভাবে যুগপৎ হিসাবে তারাও সেটা হচ্ছে সঠিক মেনে নেন। এটা আমাদের দলের সাথে কোনো আলোচনা হয়নি। না ঠিক আছে। তারপর যেটা হচ্ছে যেটা আপনার তো সেই জায়গার থেকে আমরা যখন বিএনপিকে ইয়েটা দেওয়া হয়েছে তখন তিনি যখন রাজি হন না, তখন আপনার হচ্ছে যে আপনি অন্যান্য দলগুলার জামাতের সাথে আলোচনা হয়েছে এবং হচ্ছে অন্যান্য জায়গার থেকে। তো ফলশ্রুতিতে আপনি কি হলো যে দায়িত্বটা একজন দিয়ে দিলেন। ফলশ্রুতিতে এখন যখন এই অবস্ট্রাগলগুলো আসছে, কারণ এই সিচুয়েশনটা তো কেউ কোনো দিন পারে না, মানে এইরকম তো অভিজ্ঞতা আসলে আপনি চাইলে তো মানে এটা আপনি কোনো একাডেমিক ডিগ্রি দ্বারা হয় না রাজনৈতিক অভিজ্ঞতা দ্বারা হয়, এটা কোনো দ্বারাই হয় না। এর পূর্বে ধর 90-এর আন্দোলন হয়েছে, সেখানে সকল রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে 3 জোট করছে, 3 জোটের রূপরেখা দিচ্ছে, সেটার মানে একটা রাজনৈতিক আন্দোলন গণ আন্দোলনের রূপান্তর হয়ে সরকার স্বৈরাচারের পতন হয়েছে এবং তাকে জেলে ধৃত করছে। আর এখানে ছিল ওটা কি, এই আন্দোলনটা তো সকল রাজনৈতিক দলের সম্মিলিতভাবে নিয়ন্ত্রণে ছিল না, কারণ এটা পুরো একটা গণ বিক্ষোভ মানে গণ আন্দোলন, সাধারণ মানুষই এটার হচ্ছে একটা ফয়সালা করে দিচ্ছে। তো এই যে সাধারণ মানুষের ফয়সালা করার তার যে দায়িত্ব সে যে নিয়ে নিয়েছে এবং ফ্যাসিস্ট এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, শুধু সে না, তার গত 15 বছর ধরে যেই প্রতিষ্ঠানগুলোর সে দলীয়করণ করছে, যেই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলা সরকার, রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে একটা নিরপেক্ষতার মানদণ্ড হিসাবে নাগরিকের নিরাপত্তা দিয়ে থাকে, সেই প্রতিষ্ঠানগুলোকে নিজের দলের লোক দ্বারা একেবারে আপনি সেটা আইন শৃঙ্খলা বলেন প্রত্যেকটা জায়গায় এগুলি কিন্তু দেশের প্রত্যেকটি মানুষই স্বীকার করে যে গত বিগত আমলে গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, লুটপাট এমন কোনো অঙ্গ প্রতিষ্ঠান ছিল না যেগুলিকে ধ্বংস করা হয়। যে বিষয়টি মিস্টার রাশেদ খান বলবার চেষ্টা করলেন যে এনসিপির বিষয় নিয়ে যে কথাটা বললেন, এবং যেমন আমরা গত পরশুদিনই দেখলাম যে ইসলামী ঐক্যের যে সমাবেশ, সেখানে কিন্তু আপনাদের নেতৃবৃন্দরাও সেখানে গিয়েছেন, আপনারা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন, আবার সেখানে দেখলাম আবারও গণভোটের একটা প্রসঙ্গ আসলো। তো সেই জায়গাটা যেটি বলবার চেষ্টা করলেন যে এই যে অনিয়ম দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ার যে অভিযোগটা উত্থাপিত হচ্ছে, এবং সেই সাথে আমি আর একটু যুক্ত করতে চাই, একটু অবিচার হয়ে যাবে যদি আমি প্রশ্নটা না রেখে যাই, যে যারা বিএনপি বা জামাতপন্থী অফিসার ছিলেন এদের মধ্যে অনেকেই কিন্তু দেখা গেছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে এখন এসে হয়তো বা কোনো কারণে চাকরির শেষ বয়সে অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত হয়েছেন, কিন্তু চাকরি মাত্র 15-20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস করার পরে তার রিটায়ারমেন্টে চলে যেতে হয়েছে, তাদের কিন্তু এক্সটেনশন হয়নি। এরকম প্রচুর অফিসার আছেন, আপনারা আরো ভালো বলতে পারবেন, তাদের প্রতি কি অবিচার করা হয়েছে কিনা যে তাদেরকে আরো 1টা বছর সরকার তাদের সার্ভিসের সুযোগ দিতে পারে না? এখানে আপনি যদি প্রথমে আপনাদের এনসিপি নিয়ে কথা বলেন। এখানে এই বিষয়টি আমরা এর আগেও সুস্পষ্টভাবে বক্তব্য দেওয়া হয়েছিল যে দেখেন, গভর্নমেন্টের বা সরকারের পক্ষ যারা সরকারের সাথে বিভিন্ন উপদেষ্টা পর্যায়ে দায়িত্ব পালন করছেন, সেই জায়গার যারা যেভাবে তাদের সাথে ছিলেন সেটা সম্পূর্ণ সরকারের সাথে অভিযুক্ত এবং সেটা সরকার সেটা তার ব্যাখ্যা দেবে। আমাদের বিষয়ে তিনি একটি কথা এখানে উল্লেখ করছেন যে ইয়ের বিষয়, সেটি হচ্ছে যে গাজী সালাউদ্দিন তানভীর যার বিষয়ে বলছিলেন, তিনি আমাদের কমিটির হচ্ছে যুগ্ম সদস্য সচিব ছিলেন এবং তার সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তার সাময়িক অব্যাহতি দিয়ে কিন্তু তার তদন্তের জন্য কিন্তু তার সেই পদ কিন্তু সেই প্রায় 2 মাস, প্রায় 3 মাস জুড়ে কিন্তু সাংগঠনিকভাবে স্থগিত করা হয়েছে। অর্থাৎ আপনার একটা অভিযোগ উত্থাপিত হওয়ার পরবর্তী সাথে সাথে কেন্দ্রীয় নেতৃত্বের জায়গা থেকে কিন্তু তার বিষয়ে সে সাংগঠনিক
একটা বিধি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনাটা কি সত্যি ছিল? না, এখানে ঘটনা সত্য বলতে আপনি এখানের কোনো কিছুকে কনক্রিট বিষয়টা আপনি প্রমাণ করতে পারবেন না। যেমন ধরেন সাপোজ আপনি রাজনৈতিক অঙ্গনে আছেন, আপনার ধরেন অনেক জায়গায় নেটওয়ার্ক আছে, আর আপনারই আরেকজন বন্ধু সিচুয়েশন চেঞ্জ হয়েছে, আপনার সাথে কথা বলে ওনাকে বললো যে কিরণ ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, আপনি এটা দেখেন। তো উনি চিন্তা করবে যে হ্যাঁ, এটা তার সাথে পরিচয় তো আমি নেই। এখন এইটার আপনি প্রমাণ করাটা বা আপনার হচ্ছে একটা জায়গায় করাটা, এইটাকে আপনি সম্পূর্ণ সত্য আবার সম্পূর্ণ মিথ্যা, এই কোনোটার মানে এক কথায় ফেলা যায় না। এটা হচ্ছে যে এক ধরনের ধোঁয়াশাপূর্ণ একটা অবস্থান তৈরি হয়েছে। তবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, তিনি যেহেতু এর পূর্বে আমাদের সাথে কোনো ফরম্যাটই সাংগঠনিকভাবে যুক্ত ছিলেন না, মানে দল ঘোষণা হয়েছে আপনার 28শে ফেব্রুয়ারি, তার পূর্বে আমাদের কোনো সাংগঠনিক সাংগঠনিক বলতে ধরেন আমাদের নাগরিক কমিটি ছিল বা বৈষম্য, এই ফরম্যাটে ছিলেন না। ফলশ্রুতিতে এটা শুধু নটে গাজী তানভীর, আপনি যদি এরকম আরও অনেক ক্যারেক্টার দেখেন যারা এই সিচুয়েশনে যেটা হয়েছে যে যার যার নেটওয়ার্কের মাধ্যমে যার যার দ্বারা সুবিধা প্রাপ্ত হয়েছে এবং তার মতন করে তিনি সেটাকে অর্জন করছেন বা যেটা হোক তিনি তার মতন করে করছেন। ফলশ্রুতিতে তার বিষয়টা যখন আমাদের সাথে সাথে অভিযোগ হয়েছে, সেই বিষয়ে একটা সুরাহা করা হয়েছে। জি, উমামা ফাতেমা প্রসঙ্গে বলে যদি আমরা বিরতিতে যাব, সেখানে কি ঘটেছে, কেন তার ক্ষোভ, এবং তিনি তার ফেসবুকে ভেরিফাইড পেজে বললেন, গণমাধ্যমে দেখতে পেলাম, সেটি কেন তিনি আপনাদের থেকে একটু দূরে চলে গেলেন, বা ওনার ক্ষোভটা কি মনে হয় আপনার কাছে? এখানে আমি তো আর সরাসরি বৈষম্যের নির্বাহী কমিটির সাথে যুক্ত না। আমি যতটুকু বাহির থেকে যেটা আমার পর্যবেক্ষণ হয়েছে, যে ধরেন উমামা কিন্তু টপ ডিসিশন মেকিংয়ের একজন। মানে তাদের তো যে 4টা পোস্ট ছিল, আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র, এবং তাদের কমিটি ছিল অনলি 22 থেকে 23 সদস্যের একটা নির্বাহী কমিটি। যেহেতু কমিটি হওয়ার সময় কিংবা হচ্ছে পরবর্তীতে সময় উমামা কোনো ধরনের অভিযোগ কিন্তু আনেন নাই। মানে তিনি যেভাবে বা কোন প্রক্রিয়ায় মুখপাত্র হয়েছেন সে বিষয়টাও, মানে শুধু তিনি না, মানে ওই কমিটিটা যে ফরমেশন সেই সময় তিনি কোনো অভিযোগ উত্থাপিত করেন না। তার মানে আমি যদি ধরে নেই যে ওই যে 23 সদস্যের কমিটি, ওই কমিটির ফরমেশনটা মোটামুটি অভিযোগ ছাড়া। দ্বিতীয়ত বিষয় হচ্ছে অভ্যুত্থানের পরপরই উমামা যেটি করেছেন, যে তিনি প্রথমেই বলেছিলেন যে এই মুহূর্তে বৈষম্যবৃদ্ধির প্ল্যাটফর্মটা আসলে দরকার নেই, তার নিজেরই ভাষ্য। পরবর্তীতে এসে তিনি আবার সেই একই প্ল্যাটফর্মে কিন্তু মুখপাত্র হয়েছেন। মুখপাত্র হওয়া মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, এবং সেই কমিটিরই সর্বোচ্চ একটা ভোট হয়েছে, সরাসরি ভোট দিয়ে তারা তাদের নেতৃত্ব নির্বাচন করছে। এখন যেটা হয়েছে যে এখানে এনসিপির সাথে বৈষম্যের কিছুটা ওভারল্যাপ হয়েছে। ওভারল্যাপ বলতে, যেহেতু এখানে এনসিপির অধিকাংশ নেতৃত্ব, এটা গণ অভ্যুত্থানের অধিকাংশ নেতৃত্ব এখানে এনসিপির দলে আসছেন, আবার একই সময় তারা ওই সময় বৈষম্যের হচ্ছে ধরেন নির্বাহী কমিটিতে ছিলেন। ফলশ্রুতিতে কাউন্সিলটা যেটা হইতো, যে এটা যদি এনসিপি গঠনের আগে হইতো তাহলে এটা পলিটিক্যালি সবচেয়ে কারেক্ট হইতো, কিন্তু কমিটি গঠনটা হয়েছে এনসিপি গঠনের পরবর্তীতে। তো ওইখানে যে 23 সদস্য ছিল তাদের কিন্তু সরাসরি প্রত্যক্ষ ভোটেই কিন্তু এই কমিটিটা হয়েছে। এখন এখানে যদি আমি যেটা বলবো, যে আমার কাছে যেটা মনে হয়েছে যে উমামা রাজনৈতিকভাবে আমার মনে হয় এখনও সে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যে আমি কোন লাইনে রাজনীতিটা করবো, কিংবা হচ্ছে আমার এই মুহূর্তে ভূমিকাটা কী হওয়া উচিত, এইটা আমার মনে হচ্ছে এক ধরনের সে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। কারণ আপনি বৈষম্যের, যেটা একটা বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক প্ল্যাটফর্ম, সেটার গুরুত্বপূর্ণ টপ 4 বা আপনি টপ 3-তে থেকে আপনি পরবর্তী নেতৃত্ব যদি অ্যাকোয়ার করতে না পারেন, সেটা আপনার নেতৃত্বের ঘাটতিও একটা সংকট, এটা আপনি মানে ওনার ব্যর্থতা বলছেন? আমি এক ধরনের তাকে ব্যর্থতা বলবো এবং এক ধরনের সিদ্ধান্তহীনতা বলবো। একই সাথে ওইখানে যে কমিটি ফরম্যাট ছিল তাদের ভিতর একটা নানা ধরনের ব্যর্থতা বলছেন। তিনি তো ফ্রন্টলাইনার হিসেবে আমরা দেখেছি। না, আমি ওই ব্যর্থতা বলি নাই। আচ্ছা, আমি বলছি পরবর্তীতে, মানে সে তো একটা সর্বোচ্চ নেতৃত্ব ছিল, এবং তার পরবর্তীতে আরেকটা নেতৃত্ব যখন নতুন কমিটি গঠন হবে, সেই কমিটিতে তার থাকার ডিজায়ার ছিল কিনা। তাহলে থাকলে আপনার কমিটির যে পুরো ফরম্যাট আছে, আপনাকে যে কোনো একটা প্রসেসে যাইতে হবে, হয় আপনাকে কাউন্সিল করতে হবে প্রত্যক্ষ ভোটে, আর না হলে সিলেকশন। তাহলে সবচেয়ে বেস্ট প্রক্রিয়া কোনটা? গণতান্ত্রিক প্রক্রিয়া, সিলেকশন। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো নেতৃত্ব নির্বাচিত হয়েছে এবং তিনি নিজেও গিয়ে শেষ মুহূর্তে ভোট দিয়ে আসছেন। তাহলে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, যে নেতৃত্ব নির্বাচন, সেই জায়গায় তিনি যদি তার ক্যারিশমা দিয়ে যদি তার যারা কাউন্সিলর, যারা ভোটার, তাদেরকে যদি তার প্রভাবিত করতে পারতেন, প্রভাবিত ঠিক না, মানে তাদেরকে যদি তিনি করতে পারেন, তাহলে তো তিনি তার সেই জায়গায় লিডারশিপের জায়গায় তিনি তার এস্টাবলিশ হতে পারেন। মানে আমার কাছে মনে হচ্ছে তাদের এখানে যারা নেতৃত্বের জন্য আকাঙ্ক্ষী ছিলেন, তাদের ভিতরে একটা পারস্পরিক বোঝাবুঝি, মত দ্বিমত ছিল আর কি। জি, নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আবার একটা বিরতির পর ফিরে আসবো। দুজন অতিথি রয়েছেন, তরুণ রাজনীতিবিদই বলবো এখন। আমাদের যিনি আজকের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, আমরা ছাত্র অবস্থা থেকে দেখেছি একেবারে রাজপথে লড়াকু সৈনিক, তিনি একই সাথে এনসিপিরও যিনি যুগ্ম আহ্বায়ক, মারুফুল ইসলাম আদিব।
দুজনেই বটেই আমাদের এই জুলাই যোদ্ধা হিসেবে আজকে এখানে অংশগ্রহণ করছেন। আমরা তাদের সাথে আবারও একই আলোচনায় ফিরে আসবো। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলছিলাম তারুণ্যের রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে। দুই তরুণ রাজনীতিবিদ আমাদের সাথে রয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান, রয়েছেন এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব। আমি আদিব ভাইয়ের কাছ থেকে অনেক কথা শুনছিলাম। মিস্টার রাশেদ, আপনার কাছে আসি। আমরা গতকালকেই দেখেছি, যেটি গত পরশু দিন দেখেছি, যে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রশ্ন এখানে এসেছে। এখানে প্রেসিডেন্ট নির্বাচন, উচ্চকক্ষ বিষয় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। গণভোটের প্রশ্ন সেখানে এসেছে এবং যে জায়গার মধ্যে এনসিপিও সেখানে বক্তব্য দিয়েছে। সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আমি কোট আনকোট করে ওনার কথা বলছি, জনাব সালাউদ্দিন ভাইয়ের কথা বলছি, আনুপাতিক নির্বাচন এদেশের জন্য প্রযোজ্য নয়। যেখানে প্রযোজ্য সেখানেও এখন এটা জটিল অবস্থা রয়েছে। এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবেন না কে তাদের এমপি হবেন। এমপিদের কাছে তারা কে যাবেন নির্ধারিত ব্যক্তিকে তারা খুঁজে পাবেন না। এটি হচ্ছে কি জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য। কিন্তু ইসলামিক দলগুলো সহ এনসিপি সেখানে গিয়ে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তারা কথা বলেছেন। আপনি এই আগামী জাতীয় নির্বাচন কি পিছিয়ে দিবার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ষড়যন্ত্রই বলছি বিএনপি, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। তার আগে আমি জনাব আদিবের কিছু আমি শেষ করি। আমি গণ অধিকার পরিষদের ছিল, আমি শেষ করার পর আদিব বলছেন ছিল গণ অধিকার পরিষদ ছিল। তো এখন যেটি আদিব বললেন যে 5 আগস্ট নাহিদ বলেছিলেন জাতীয় সরকার গঠন করা হোক। কোথায় বলেছিলেন? কোনো নেতার সাথে, কোনো ব্যক্তির সাথে তিনি বলেননি। তিনি যদি বলতেন তাহলে তিনি অবশ্যই জনগণের সামনে বলতেন। হ্যাঁ, ওই সময় তিনি বলেননি, কোথাও বলেননি। নিউজ পড়েন না আপনি? তাহলে পড়েছি 5 আগস্টের সে বলেনি। সকল পত্রিকার হেডলাইনে স্পষ্ট বলা আছে যে 24 ঘন্টার ভিতরে জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে। কে বলছে বলছেন? নাহিদ ইসলাম। আপনি যদি 5 আগস্টের পরে 6 আগস্টের যে সকল পত্রিকার দৈনিকগুলো দেখেন, পত্রিকাগুলো টোটাল মিডিয়াটা দুই ভাগে হয়েছিল। কিছু মিডিয়া সেনাপ্রধানকে ফোকাস করে তার বক্তব্যটা করছে, কিছু বক্তব্য নাহিদের বক্তব্য করছে। দেখেন, তো নাহিদ ইসলাম কোথাও বলেননি, কোনো দলের সাথে আলোচনা করেননি যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। ওই মুহূর্তে দলের সাথে আলোচনা এটা জাতীয় সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, মানে এই টার্ম হয়তো বিভিন্ন নামে, মানে এইটাকে হয়তো তারা বোঝাতে চেয়েছে জাতীয় সরকার, না না এইটাকেই তারা বোঝাতে চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এইটাকেই তারা বোঝাতে চেয়েছে নিরপেক্ষ সরকার। কিন্তু সরকার তো নিরপেক্ষ নয়। এই সরকার কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা জানি। এখন যারা আপনার এনসিপির নেতা, তারা এই সরকার গঠন করেছে। অধিকাংশ উপদেষ্টাকে সার্চ কমিটির মাধ্যমে, লিয়াজু কমিটির মাধ্যমে তারাই খুঁজে বের করেছে। এই যে আদিব এবং মাহফুজ আলম সহ নাসির সহ 5 জনের একটা লিয়াজু কমিটি গঠিত হয়েছে, 6 সদস্য, 6 জনের। সেই লিয়াজু কমিটি এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং এই লিয়াজু কমিটির আপনার কেউ কেউ এখন উপদেষ্টা, আবার এনসিপির নেতা। 6 জনই কি এই উপদেষ্টা তৈরি করেছে? এই অধিকাংশ ক্ষেত্রে এই 6 জনের একটা ভালো ভূমিকা ছিল। মানে এই 6 জন এদেরকে সার্চ কমিটির মাধ্যমে খুঁজে বের করেছে, মানে ওরাই সার্চ কমিটি, ওরাই এদেরকে খুঁজে বের করেছে। আসলে আপনার কথা বলবার সময় কিন্তু এই জায়গাটা একটা ছোট্ট করে উত্তর দিবেন, এই 6 জনই কি আপনার উপদেষ্টা তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন কিনা? শুধু এই 6 জন না, এখানে বিষয় যেটা হচ্ছে যে আমাদের ওই মোমেন্টের 5 আগস্ট থেকে 8 আগস্টে ছোট্ট করে উত্তর নিব, কারণ মোমেন্টটা যেটা ছিল সেখানে আপনার প্রাথমিকভাবে যেটি হয়েছে যে কি সরকার হবে। তো আমরা দেখছি 5 আগস্টে আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত বঙ্গভবনে রাজনীতি দলগুলোর প্রতিনিধিদের সাথে হচ্ছে রাষ্ট্রপতির আলোচনা হয়েছে, আপনার হচ্ছে সেনাপ্রধানের সাথে আলোচনা ছিল। আর অভ্যুত্থানে যারা ছিল তাদের সাথে ওই সময় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। ফলশ্রুতি যেটা হচ্ছে পরবর্তীতে যে আহ্বানটা জানানো হয়েছিল 5 তারিখে, যেহেতু জাতীয় সরকার, এবং সেটা ওই সময় জাতীয় সরকার যেহেতু বৃহত্তর দল হিসেবে শুধু 6 জন স্পেসিফিক না, এটা 6 জনের সাথে ওই মুহূর্তে এখানে তো স্বাভাবিকভাবে আপনি যদি 6 জনের সাথে একই সাথে ওই সময় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মোস্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান, সেনা প্রধান, এবং আপনি যদি আরো আপনারা কাদের কথা বলেছিলেন? আমরা কাদের সাথে, মানে কাদেরকে উপদেষ্টা করার কথা সুপারিশ করেছিলেন? না, আমরা এখানে আপনার যে উপদেষ্টা প্যানেল শপথ নিচ্ছে এর মোর দ্যান 60% মতনই আর কি, অ্যাবাউট 60% আর কি আমাদের সুপারিশ ছিল। আমি শেষ করি। দেখেন, আমি যা বলি আমি শুধু একটা, আমি তথ্য শুধু আমাদের না, এটা হচ্ছে একটা বডির মাধ্যমে। ধরেন আপনার একটা সরকার গভর্নমেন্ট আলোচনা মানে হবে, তাহলে রাজনৈতিক অংশ, সিভিল সোসাইটি এবং একই সাথে রাশেদ খান যেটা বললেন যে মানে এই যে 6 সদস্য বিশিষ্ট যে কমিটি ছিল তাদের সুপারিশই ম্যাক্সিমাম উপদেষ্টা তৈরি হয়েছে। তাদের সুপারিশে না, তারা সমন্বয় করেছে। দেখেন, তাদের সুপারিশ না, আমি সমন্বয় করা হয়েছে। আমি আমার রাজনৈতিক জীবনে
মিথ্যা কথা না বলার চেষ্টা করি। আমি যেটা জানি আমি সেটাই বলি। আমি বলেছি যে অধিকাংশ উপদেষ্টা তাদের নিয়োজিত, তারা নিয়োজিত না, এটা সমন্বয় করা না, একই তো কথা। না এখানে আপনি সার্চ কমিটি, আমি প্লিজ আমি সার্চ কমিটি না, আমার এখানে বিষয়টা কি আপনার সময় তো কথা বলেছেন ভাই, নোট করেন। এই যে আপনার কথাগুলো তো নোট করছেন। এখানে আমি বিষয়টা হচ্ছে আমি নোট করছি, রাজনৈতিক দলের মতামত, জনাব তারেক আমি রহমান, মানে শেষ করি, মির্জা ফখরুল, জামাতের আমির, কিংবা হচ্ছে আপনার ধরেন এখানকার সিভিল সোসাইটি যারা উপদেষ্টা হওয়ার মতন ক্যাপাবল, কিংবা হচ্ছে এবং হচ্ছে একই সাথে গভর্নমেন্টের যে ধরেন আইন শৃঙ্খলা, এদের ভিতরে একটা সমন্বয়ের জায়গাটা হচ্ছে লিয়াজু কমিটি কাজ করছে। একটু রাশেদ খান শেষ করে। হ্যাঁ, আমি মনে শেষ করি পুরোপুরি, তারপরে উনি নোট করে উনি বললে ভালো হয়। দেখেন, উপদেষ্টা পরিষদ ম্যাক্সিমামই তাদের দ্বারা গঠিত, তাদের নিয়োজিত এবং তাদের অনুগত। অর্থাৎ ওই সময় ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওই প্ল্যাটফর্মটিকে আমরা সবাই কিন্তু সার্বজনীন মনে করছিলাম, যে কারণে ওই প্ল্যাটফর্মের প্রতি সবার একটা আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল যে ওই প্ল্যাটফর্মের নেতারা যেটি করবেন সেটি জনগণ এবং দেশের স্বার্থে। কিন্তু মনে মনে যে এরকম ছিল যে তারা দল গঠন করবে এবং সেই দলের হয়ে উপদেষ্টা পরিষদ কাজ করবে, এটা তো বিএনপি জানতো না, গণ অধিকার পরিষদ জানতো না, জামাত ইসলাম জানতো না, কেউ জানতো না। জানলে ওইভাবে আপনার ব্ল্যাঙ্ক চেকের মতন কোনো কিছু ছেড়ে দিত না। সবাই বলতো আমার দলের 2 জন লাগবে, আমার দলের 3 জন, আমার দলের 5 জন লাগবে। তাদের মধ্যে এই চালাকিটা ছিল এবং সেটা এখন দৃশ্যমান হয়েছে। তারা মোটামুটি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যেমন আদিবের সাথে একজনের ব্যক্তিগত সম্পর্ক ছিল, সে হয়ে গেছে উপদেষ্টা। কে সে? আমি কথার কথা বলতেছি, আচ্ছা। আমি কথার কথা বলতেছি যে আদিব একসময় সাংবাদিক ছিল, কোন একজন উপদেষ্টা সাক্ষাৎকার নিতে গিয়ে তার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আদিব যদি আজকে নামটা প্রকাশ করেন তাহলে আমরা খুশি হব। যে আদিব জানে আমি কার কথা বলছি। আদিব অবশ্যই ব্যক্তিগত সম্পর্ক, যেমন পররাষ্ট্র উপদেষ্টা, আমি বলতেছি পররাষ্ট্র উপদেষ্টার সাথে আদিবের খুব ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল। তিনি সাংবাদিক হিসেবে তার সাক্ষাৎকার নিতে গিয়ে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আমি জানি, এবং এই উপদেষ্টা আদিবের পরামর্শে হয়েছে। আদিব মনে করেছে না। আদিব আপনি কি মনে করেন? যেটি আমি যা বলছি আমি মিথ্যা বলতেছি না, তো আমি তো সত্য বলতেছি। আপনি কেন আমাকে অবিশ্বাস করতেছেন? ধরেন আপনার কি মনে হয় আমি মিথ্যা বলতেছি? না, আমি আদিবের কাছ থেকে একটুখানি উনি যেটা হচ্ছে উনি যেটা দিচ্ছেন রাজনৈতিক বক্তব্য আসলে না, যেটি বললো যে আপনি সাংবাদিকতা করতে গিয়ে একটা পরিচয় হয়েছে, সেই পরিচয় সূত্র ধরে আপনি বিশেষ একজনকে। না, এখানে বিষয়টা ওরকম না। আপনি যদি ধরেন আপনাকে বলা হয় যে আপনি মানবাধিকার নিয়ে কাজ করে, তাহলে আপনি 3-4 জন সাক্ষাৎকার নেন, সাপোজ আপনি বললো, তাহলে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনিও বাংলাদেশে যদি নাম বলতে চান, তাহলে হাতে গোনা 3-4 জনের নামে বলবেন। আপনি সেটা বলেন সুলতান আপা বলেন, কিংবা আদিল ভাই বলেন, মানে আপনি নূর খান লিটন ভাইয়ের নাম বলেন, আপনি এরকম বলবেন। আপনি এটা এই একই জিনিস যদি আরেকজন সাংবাদিককে জিজ্ঞেস করে, তাহলে এই নামগুলোই তো আপনার একটা সুপরামর্শ সেখানে ছিল। হ্যাঁ, এইটাই আর কি। জি বলুন। দেখেন, এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তার মধ্যে অধিকাংশই সুপরামর্শ আদিবের ছিল। না, এটা অধিকাংশই না, এটা না কেন? এইটা তো আমি তো একটাই প্রমাণ করলাম। আপনি যদি বলেন আমি না, এখানে ধরেন আপনি এইটা এইভাবে আমি বারবার বলতেছি, এই উপদেষ্টা পরিষদ এনসিপির উপদেষ্টা পরিষদ। আপনারা কেন বিশ্বাস করতেছেন না? এদেশের জনগণ এখনো পর্যন্ত কেন মনে করতেছে না যে এই যে এনসিপি সরকারের আশীর্বাদ পুষ্ট একটি দল এবং এই উপদেষ্টা পরিষদের যারা আছে প্রত্যেকে এনসিপির অনুগত? আমি আপনার টকশোতে চ্যালেঞ্জ করে বলছি, প্রয়োজনে প্রত্যেক উপদেষ্টাকে আমার কাছে নিয়ে আসেন, আমি তাদের সাথে মুখোমুখি বসে প্রমাণ করে দেবো তুমি কার অনুগত, তুমি কার অনুগত না। এইখানে একজন উপদেষ্টা আছেন যিনি আসলে এনসিপির মাধ্যমে তারা আসেননি, তিনি হলেন আসিফ নজরুল। তাকে কিন্তু আগেই আপনার তার সাথে আপনার মানে তার নামটা আগে এসেছে, তাকে কিন্তু আসলে তারা সিলেক্ট করে না। যেমন আসিফ নজরুল সাহেব, সবাই জানেন যে তার নামটা তাকে আগে সেনাপ্রধান ডাকছেন, তিনি সেখানে গেছেন, এবং আমি জানতাম না যে আসলে তিনি মানে অনেকের সাথে আলোচনা করে সেখানে গেছেন। আমি শুনেছি যে তিনি অনেকের সাথে আলোচনা করে যে আমাকে ডাকা হচ্ছে, আমি কি করব। অনেকের সাথে বলতে অনেক বড় বড় নেতাদের সাথে আলোচনা করে গেছেন। তো বলছে ঠিক আছে, আপনি শিক্ষক মানুষ, হয়তো সেনাপ্রধান এই মুহূর্তে একটা ভূমিকা রাখতে চাচ্ছেন, হয়তো আপনার একটা মতামত নিতে চাই, আপনি যান। তো এইরকম আর কি। উনি ছাড়া বাকি যে উপদেষ্টা পরিষদ, ওই যে 6 জনের একটা লিয়াজু কমিটি, ওই 6 জনই অধিকাংশ ক্ষেত্রে তাদের নামগুলো সিলেক্ট করেছে। হ্যাঁ, হয়তো তারা মনে করেছে হ্যাঁ এই 2 জন নাম যদি আমরা সিলেক্ট করি এটা হয়তো বিএনপি পছন্দ করবে, হয়তো বিএনপির সাথে ঘনিষ্ঠতা আছে, এরকম মনে করেছে, কিন্তু সিলেক্ট করে তারাই করেছে। তো সেক্ষেত্রে মূলত ওই সময় ওই যে দলগুলো মনে করলো যে না, ছাত্র জনতা যা সিদ্ধান্ত নিচ্ছে, মানে তারা বৈষম্য বিরোধী, তাদেরকে তো ওইটাই মনে করেছিল যে এই প্ল্যাটফর্ম বা ছাত্র জনতার এক ধরনের মানে প্রতিনিধিত্ব করছে, এই জন্য সিদ্ধান্তগুলো কিন্তু মেনে নিয়েছে। তো যাই হোক, আমি যেটি বলছিলাম যে 5 আগস্ট নাহিদ বলেছিলেন জাতীয় সরকার গঠন করা হোক, এটা ডাহা মিথ্যা কথা, কোনো দলের সাথে আলোচনা করে নাই। আদিব আরও বললেন যে আসলে যেহেতু আমরা যুগপৎ আন্দোলন করেছি, জনাব তারেক রহমান বড় দলের নেতৃত্বের জায়গায় রয়েছেন, তিনি তার সাথে আলোচনা করা মানেই সকল দলের সাথে আলোচনা করা। তাহলে আপনি যে এখন ঐক্যমত কমিশনের মিটিং করতেছেন, শুধু বিএনপির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেন, অন্য দলকে কেন রাখতেছেন? এগুলো বলতে হয় তাই বলতেছে।
মূলত প্রত্যেকটা দলের আলাদা কর্মসূচি আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে। হ্যাঁ, আমরা যখন লড়াইটা করেছি হাসিনার বিরুদ্ধে, একা লড়াই করে কে পেরেছে? এমনকি যুগপৎ আন্দোলন আমরা এতগুলো দল মিলে করলাম, পারলাম আমরা? পারি নাই তো। এক্ষেত্রে আবার পরবর্তীতে ইসলামিক দলগুলো, জামাত সহ অন্যান্যদের যুক্ত হতে হয়েছে, সাধারণ মানুষকে যুক্ত হতে হয়েছে, আইনজীবীদের যুক্ত হতে হয়েছে, শিল্পীদের যুক্ত হতে হয়েছে। সমাজের যখন সকল স্টেক হোল্ডার নেমে গিয়েছে তখন হাসিনার পতন হয়েছে। একটা গণ অভ্যুত্থান যেভাবে হয়, আমরা ইতিহাস যে পাঠ করেছি, অতীতে আমরা বিভিন্ন দেশে আমরা যে ইতিহাস জেনেছি, ওইভাবে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থান যেটি আদিব বললেন যে 3টা স্টেক হোল্ডার, ছাত্র, জনতা, রাজনৈতিক শক্তি, না শুধুমাত্র 3টা স্টেক হোল্ডার না, এক্ষেত্রে আরও অনেক স্টেক হোল্ডার ছিল। সেনাবাহিনী অন্যতম স্টেক হোল্ডার। সেনাবাহিনীর নামটা কেন যেন আদিবরা আসলে সামনে আনতে চায় না। তাদের সাথে সেনাবাহিনীর কী দূরত্ব আছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান কিন্তু সেনাবাহিনী। যে বাহিনী বা প্রতিষ্ঠান বা কোম্পানি যদি বিতর্কিত হয়ে যায়, বাংলাদেশই বিতর্কিত হয়ে যায়। বাংলাদেশ যে এখনো পর্যন্ত স্বাধীন একটি সার্বভৌমত্ব জাতি হিসেবে এখনো পর্যন্ত টিকে রয়েছে, তার অন্যতম কিন্তু একটা ভূমিকার জায়গায় রয়েছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর সাথে তাদের কি দ্বন্দ্ব উই ডোন্ট নো, বাট তারা যেভাবে সেনাবাহিনীকে জনগণের সামনে রিপ্রেজেন্ট করে, মনে হয় যে সেনাবাহিনী বাংলাদেশের ভিলেন। না, এখানে তো এটা আমার কাছে খুবই দুঃখজনক লাগে। না, আমি শেষ করি। দেখেন, হ্যাঁ, সেনাবাহিনীর কোনো কর্মকর্তা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি অনেক আন্দোলন করেছেন। কখন মানুষ গণভবনের দিকে গেছে জানেন? যখন টেলিভিশনের স্ক্রলে দেখেছে যে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। এর আগে কিন্তু রাস্তায় এত মানুষ নামে নাই। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে নিশ্চয়ই আপনি দেখেছেন সারা বাংলাদেশের মানুষ ঘর থেকে কখন বের হয়েছে, রাস্তায় আপনার কোথাও যাওয়া যাচ্ছে না, মানুষ মানুষ আর মানুষ। অর্থাৎ 18 কোটি মানুষের মধ্যে মোটামুটি আমার কাছে মনে হয় 10 কোটি মানুষ রাস্তায় নেমেছিল, তাই না? কেন? ওই যে যখন ভাষণটা দিল তখন মানুষ মনে করলো যে খেলা একটা হইতে যাচ্ছে, মানে সেনাপ্রধান কেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। এরপরে কিন্তু সব মানুষ নেমেছে। দেখেন, যখন আপনার সকালবেলা যখন 5 আগস্ট শহীদ মিনারে মাত্র কয়েকজন ছাত্র জমায়েত হয়েছিল, পুলিশ সেখানে গুলি চালিয়ে তাদেরকে উঠিয়ে দিল। সেখানে একটা ছাত্র আরমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র ফেডারেশন করে, তাই না? ছাত্র ফেডারেশন করে সেখানে লাইভ করেছিল। সে লাইভ করে বলছে যে আমাদেরকে গুলি করে পুলিশ উঠিয়ে দিয়েছে। এরপরে শাহবাগে কারা গেল? শাহবাগে কিন্তু রাজনৈতিক দলগুলো সেখানে কিন্তু বিভিন্ন দিক থেকে, বিভিন্ন গলি থেকে আপনি অনেক কথা বলেছেন, আমাকে শেষ করতে দেন। আমি সেটা বলতেছি, দেখেন, পলিটিক্যাল ফাইট কিন্তু ব্যাক করতে হয়েছে। যখন আপনার সমস্ত আন্দোলন সারা দেশে বন্ধ হয়ে গেছে, সে বলছে যে সাধারণ মানুষ তারা রাজপথে নেমে তারা হাসিনার পতন ঘটিয়েছে। হ্যাঁ, অস্বীকার করছি না, সাধারণ মানুষের ভূমিকা আছে, কিন্তু সংগঠিত শক্তির যে ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই সাধারণ মানুষের থেকে বেশি। দেখেন, আমি রাজনীতি করছি, এখানে আমাকে বসিয়ে দিয়েছেন, ঠিক একজন সাধারণ মানুষকে আমার সাথে বসিয়ে দেন তো, সে কিন্তু এই কথাগুলো বলতে পারবে না। অর্থাৎ তার কিন্তু রাজনীতিতে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, বোঝাশোনার ঘাটতি রয়েছে। আমি সেটাই বলতেছি, সংগঠিত সাধারণ মানুষ নাম ছিল কিনা। আমি আপনাকে বলি ভাই, আমার কথা বলতে দেন। দেখেন, সাধারণ মানুষ নেমেছে, এটা সত্য, কিন্তু এই সাধারণ মানুষের যে শক্তি, সেই শক্তিকে মহাশক্তিতে পরিণত করেছে কিন্তু রাজনৈতিক শক্তি, সংগঠিত শক্তি। এবং সেই সংগঠিত শক্তি কারা? অবশ্যই রাজনৈতিক দলগুলো, হেফাজতে ইসলাম, মাদ্রাসা শিক্ষার্থীরা, যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। অর্থাৎ সারা বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের অন্যতম ভূমিকা কিন্তু এই শিক্ষার্থীদের, এই রাজনৈতিক দলগুলোর, সেনাবাহিনীর, অন্যান্য প্রতিষ্ঠানের। এমনকি দেখেন, আমি একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি পরবর্তীতে এডিশনাল ডিআইজি হয়েছেন। বিভিন্ন কারণ দেখে তাকে বঞ্চিত রাখা হয়েছিল। তিনি বললেন এবং ভিডিও দেখালেন যে আমি এই যে ভিডিও দেখালেন, সে পুলিশের পোশাক খুলে সে সাধারণ মানুষ হিসেবে আন্দোলনে গিয়েছে, এবং যারা ছাত্র তাদেরকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়েছে, বিকাশে পাঠিয়েছে। হ্যাঁ, বিকাশে পাঠিয়েছে, সরাসরি দিয়েছে, দেন বাবারা তোরা সেফ থাক, আমরা তোদের সাথে আছি। ডিসপুট করতে হবে তো নিশ্চয়ই, আপনি নোট রাখেন, আপনার সময় আসবে। জি, আমি সেটাই বলতেছি যে এইভাবে কিন্তু সবাই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। পুলিশের সবাই তো আর ফেসিবাদের দর্শন না। ঠিক একইভাবে আমি এটিও শুনেছি যে সকল সেনাবাহিনীর অফিসাররা গ্রামে ছুটিতে গিয়েছিল, তারাও তখন কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে। এরপরে দেখেন, আমি যেটি আদিবের বিষয়ে বলি, যে আপনার বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যেটি বললেন, দেখেন, এই প্ল্যাটফর্মটি সবার না,
আমরা বলেছিলাম যে ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, এমনকি ছাত্র শক্তি সহ ছাত্র ইউনিয়ন সবাইকে নিয়ে এই প্ল্যাটফর্মটি আপনারা সাজান। কিন্তু তারা কি করলেন? তারা এটাকে কুক্ষিগত করলেন। আদিব নিজেই স্বীকার করেছে যে এখন এনসিপির নেতারাই অধিকাংশ ক্ষেত্রে আপনার এই প্ল্যাটফর্মটি নেতৃত্বের জায়গায় রয়েছে, এবং এই প্ল্যাটফর্মটির কাউন্সিল হয়েছে কোথায় জানেন? এনসিপির অফিসে। তারা এত রাজনীতি করে, নতুন স্বপ্ন দেখাচ্ছে মানুষকে, এতটুকু বোঝে না যে এই প্ল্যাটফর্মটির নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে। এই প্ল্যাটফর্মের অধীনে কিন্তু আমরা সবাই গিয়েছি, সেটাকে সার্বজনীন রাখতে হবে। আজকে দেখেন, আমরা দেখেছি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি তখন আমাদের উপর সবসময় হামলা চালিয়েছে কে? মুক্তিযুদ্ধ মঞ্চ। সেই মঞ্চ আজকে ব্যাপকভাবে আপনার ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। ঠিক বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যদি এইভাবে কেউ কুক্ষিগত করে, তারা কিন্তু ঘৃণার পাত্রে পরিণত হবে। আপনি সর্বশেষ আপনি যে প্রশ্ন করেছিলেন সেটার উত্তর দিই। দেখেন, হ্যাঁ, নির্বাচন নিয়ে বিতর্ক আছে। কেউ চাচ্ছে আপনার 5 তারিখ আপনি কি ইয়াতে গেছিলেন? আমি শেষ করি ভাই, বঙ্গভবনে আমি শেষ করি, আমার কথা শেষ মানে ওখানে ছিলেন কিনা আমি শেষ করি, পরে আপনি বলেন। তাহলে তো বুঝতে ভালো হতো। আপনি একটু ধৈর্য ধরেন, আমি শেষ করি। তো আমি যেটি বলছিলাম, দিবে না কিন্তু স্বীকার করবে না আমি শেষ করি। ছিল কিনা 5 তারিখে আপনি বঙ্গভবনে যাননি? না। আপনি যাননি? কারা গেছে? আপনি কোথায় ছিলেন তখন? আপনি তখন তো গণ অধিকার পরিষদের নেতা ছিলেন, ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। আপনি তখন যে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। যদি আমাদের কেউ যায়, ঢুকলে হবে না। আপনি যদি আমাদের কেউ যায়, আপনার সাথে আলোচনা করেই গেছে। না, আমার সাথে আলোচনা পরবর্তীতে এনসিপির সাথে যুক্ত হয়েছে। আমার সাথে আলোচনা না, আপনি তো বঙ্গভবনে ছিলেন, সেখানে সরকার গঠনের আলোচনা হয়েছে না রাষ্ট্রপতির সাথে? বঙ্গভবনে কি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেয়নি? আপনার উপদেষ্টারা শপথ নেয়নি? তো সবাইকে ডেকেছে। আমরা তো ক্যান্টনমেন্টে যাইনি, বঙ্গভবনে আমাদের দলকে আহ্বান করা হয়েছে। সকল দলের সাথে আলোচনা করে সেখানে সবাই গিয়েছে, কেউ একক সিদ্ধান্তে যায়নি। সেখানে দেখেন, সেখানে কিন্তু এনসিপির নেতারাও কিন্তু গিয়েছে। তারা কি বললো? তারা বললো যে আমরা এককভাবে রাষ্ট্রপতির সাথে বসতে চাই। তারা কি রাষ্ট্রপতির সাথে বসে নাই? এবং এনসিপির নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, ওই সময় তো তাদের সাথে আমাদের দেখা হয়েছে, তারাও কিন্তু পরবর্তীতে সেখানে গিয়েছে। তো যাই হোক, আমি যেটি বলি, দেখেন, নির্বাচন নিয়ে বিতর্ক থাকবে, বিতর্ক আছে, তবে এই সরকারের দায়িত্ব নির্বাচন নিয়ে কিন্তু তার দলের মন্তব্য কিন্তু দেয় নাই। শেষ করি, সমালোচনায় ব্যস্তব্য। না, আমি তো তার দলের যে সংখ্যানুপাতিক নিয়ে সেই অবস্থান কিন্তু সে ক্লিয়ার করে না। সরকারের সুবিধাভোগী, ঠিক আছে, সরকারের বেনিফিট পাচ্ছেন, সরকারের কাছ থেকে সুবিধা পাচ্ছেন, বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন, আপনি সরকারের পক্ষে এখানে দালালি করবেন। আমি তো সরকারের দালাল না যে এখানে আমি দালালি করতে এসেছি। অভ্যুত্থানের পরে কোন উপদেষ্টার কাছ থেকে 1 টাকা সুবিধা নিয়েছি? কোথাও গিয়ে তদবির করেছি? জিজ্ঞেস করা হয় নাই। না, আপনি এখানে সরকারের হয়ে কথা বলতে এসেছেন, আপনি সরকারের প্রোটেকশন দিচ্ছেন। আমি তো সরকারের প্রোটেকশন দেওয়ার বিষয় না, আমি আমার বিষয়ে বলি, আপনার বিষয়ে আপনি বলেন। আপনার দলের সভাপতি সেক্রেটারি দুইজন যদি 2 লাইনে রাজনীতি করেন তাহলে তো সমস্যা। আপনি আপনার সভাপতি আমার কথা আমি বলি, যে কোশ্চেন উনি করছে যে সংখ্যানুপাতিক নিয়ে, না, এটা অবশ্যই এটা কোশ্চেন। আপনি এক বক্তব্য আরেক বক্তব্যের লাইনে চলে গেলে তো সমস্যা। আপনাকে কোশ্চেন করছে, জান আপনি ভাইস চেয়ারে বসেন। না, সংখ্যানুপাতিক নিয়ে আর ভাইকে এই চেয়ারে দেন। সংখ্যানুপাতিক নিয়ে বলছে যে একই মঞ্চে, ইসলামী আন্দোলনের মঞ্চে জামাত, এনসিপি, গণ অধিকার উঠছে। আপনার দলের আপনারা কি মনে করেন? আপনি কিন্তু সেই বক্তব্যে না ঢুকে আপনি শুধু একটাই পারেন এখন। মিস্টার আজিজ, জি ভাই, আমি মানে শেষ করতে পারি। আপনারা দুজনেই খুব বিনয়ী অতিথি আমার, এবং আমি না, আজকে খুব সে ডিস্টার্ব করলে এটা খুব অন্যায়। নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইটা না, তারা মানুষকে নতুন গল্প শোনাচ্ছে, নতুন স্বপ্ন দেখাচ্ছে। আমি যে কথাগুলো বলছি তিনি তার সময়ে লিখে রাখবে, তিনি যৌক্তিক কাউন্টার দিবেন। তিনি আমার কথা বলার সময় প্রত্যেকটা কথা আমাকে যে ডিস্টার্ব করলেন, এটা অসভ্যতা, এটা কিন্তু বেয়াদবি। এই বেয়াদবি আমি পছন্দ করি না। না, মিসইনফরমেশন আপনি লিখে রাখেন, আপনি তো সময় পাবেন রে ভাই। আপনি যে আমার প্রত্যেকটা কথা, আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়েছে না কথা বলতে গিয়ে, আমি তো ডিস্টার্ব ফিল করেছি। এই বেয়াদবি গুলো করলে আসলে খুবই দুঃখজনক। তাদের রাজনীতি শিখতে হবে, তারা তো মাত্র রাজনীতিতে এসেছে, আমরা তো উড়ে এসেছিরও বেশি নাই। আপনি তো নিজেই জানেন, আমিও একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমি যতটা মার খাইছি আর যতদিন মার খাইছি, তাদের কয়জন না তাদের মার খাইছি, হাত বেঁধে চোখ বেঁধে তাদের কয়জনকে পিটাইছে? আমার বলেন তো, তাদের কয়জনকে চোখ বেঁধে হাত বেঁধে পিটাইছে? আমি তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি। এখনো পর্যন্ত সেই আপনার যেভাবে ওই এডিসি ইস্তিয়াক আমাকে পিটিয়েছে, এরকম তাদের কয়েকজনকে পিটাইলে একজন না রাজপথে নামতো না। আমরা তো হাসিনার বিরুদ্ধে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা তো লাগাতার ছিলাম। আপনি আমাকে ডিস্টার্ব করলেন, এটা আমি অপছন্দ করলাম, আমার কনসেন্ট্রেশন আপনি নষ্ট করলেন। আপনার কথা আপনি বলবেন। আমরা একটা ছোট বিরতি নিতে চাই। আসলে আমরা যারা আছি, আমাদের কাছে এক চোখে চাঁদ, এক চোখে সূর্য। আমরা চাঁদ এবং সূর্য নিয়ে আমরা আছি। আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতি। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক, এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরবুল ইসলাম আদিব রয়েছেন আমাদের সাথে। বিরতির পর আবারও এই দুজন অতিথি থেকে আমরা ফিরে আসছি শেষ মুহূর্তের আলোচনায়।
প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা দুই তরুণ রাজনীতিবিদের খুনসুটি শুনছিলাম। সেই খুনসুটির পালা এবার হচ্ছে গিয়ে আদিবের কাছে। আমি আরিফুল ইসলাম আদিব, এনসিবির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনাকে আমি কোনো প্রশ্ন না করে আপনার উত্তরে চলে যাচ্ছি। অনেকগুলি কিছু আপনি লিখেছেন। আচ্ছা, আমি খুব বেশি যেটা হচ্ছে ভাই যখন যে বিষয়টি বলছিল যে দেখেন, যখন একটা আন্দোলনের মোমেন্টাম থাকে তখন ব্যক্তি ধরে ধরে আহ্বান জানানো হয় না। 5ই আগস্টের সর্বপ্রথম শিক্ষার্থীদের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের মূল শিরোনামটাই ছিল যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা জাতীয় সরকারের রূপরেখা দিব। তাহলে আপনি যখন সংবাদ সম্মেলনের মূল আহ্বান এইটা ছিল, এখন আপনি যদি সেটা বলেন যে না এটা আহ্বান করা হয় না, আপনাকে ফোন দেওয়া হয় না, এটা তো আলাদাভাবে ফোন দেওয়ার তো ওইটার অভিযোগ না। এটা অভ্যুত্থানে যারা প্ল্যাটফর্ম, যাদেরকে আপনার নেতৃত্ব মানছেন 5ই আগস্টের আগ পর্যন্ত, সে তো সংবাদ সম্মেলন করেই ডিরেক্ট এটা বলছে। এবং আপনি যদি এখনও সার্চ দেন যে আগামী 24 ঘন্টার মধ্যে গুগলে সার্চ করলে, আমি যে মাত্রই দিলাম, প্রত্যেকটা নিউজে আপনার চলে আসছে যুগান্তর যে 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা, নাহিদ ইসলাম, 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা, আমার দেশ, ঢাকা টাইমস, মানে প্রত্যেকটাই কিন্তু এটা আসছে। তার মানে কি, আহ্বানটা কিন্তু জানানো হয়েছিল একেবারে প্রথম জায়গার থেকে। সেটা কিন্তু তিনি বললেন কি যে না এটা আহ্বান জানানো হয় না। কারণ যদি ব্যক্তিগতভাবে বলাকে যদি মনে করেন যে আহ্বান জানানো, তাহলে এটা তো একটা ধরেন আপনার, কারণ আপনি তো আন্দোলনের মাঠে আন্দোলন মাঠ দেখে আসছেন, আপনি নটে ব্যক্তি জায়গার থেকে আপনি ইয়েটা করছেন। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে এখানকার, যেমন দেখেন আপনি কিন্তু তার বক্তব্যে যখন বলা হইল যে আপনার, আমি কি এখন তাকে ডিস্টার্ব করব প্রতিটা সংখ্যানুপাতিক বিষয় তার যে বক্তব্যটা, সেই জায়গা থেকে কিন্তু আপনার হচ্ছে এখানে আমি ভদ্র গণ অধিকার পরিষদের সভাপতি জায়গা থেকে না, আপনি ডিস্টার্ব করবেন কেন? আপনি সিনিয়র না আমার? না না, আপনাকে আমি ডিস্টার্ব করতে পারবো না, আপনি করতে পারবেন না। আপনি তো বলছেন নতুন রাজনৈতিক সেই জায়গা থেকে আপনার হচ্ছে প্রতিটা লাইনে লাইনে তার ডিস্টার্ব করেছেন। দলীয় অবস্থানের জায়গা ডিস্টার্ব থেকে করা উচিত। তাদের দলের সভাপতি সরাসরি কিন্তু আপনার গিয়ে ইসলামী আন্দোলনের প্রোগ্রামে সরাসরি কিন্তু সংহতি জ্ঞাপন করছেন এবং বলছেন যে স্থানীয় সরকার এবং জায়গার থেকে কোনো ধরনের বিকল্প নাই, মানে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক নেই। কিন্তু আপনি যখন তাকে কোশ্চেন করছেন অ্যাজ এ দলের সেক্রেটারি হিসাবে, তারা তো একটা সিদ্ধান্ত, সভাপতির সেক্রেটারি এবং নির্বাহী কমিটি মানে সর্বোচ্চ বডির সিদ্ধান্ত মিলে। কিন্তু এখানে কিন্তু আপনার বক্তব্যের ক্ষেত্রে সংখ্যানুপাতিক কেন তার দল সেটা সংখ্যানুপাতিকের পক্ষে অবস্থান নিল, এটার কেন কি যৌক্তিকতা, সেই বিষয়ে কিন্তু তার কিন্তু কোনো আলাপ কিন্তু আমি দেখতে পাই না। কিন্তু আপনি যদি আপনার দলে যে এজেন্ডা সেটাকে আপনি যদি আলোচনা না করে আপনার 20 মিনিটের যদি 18 মিনিট শুধু আপনি সমালোচনা করেন, তাও আমাদের মানে আপনি বলছেন আপনার আমি জুনিয়র, সেই জুনিয়র জায়গা থেকে সমালোচনা যদি করেন, তাহলে আপনার বক্তব্যটা আপনি উপস্থাপনটা করবেন কোথায়? আপনাদের কেন আত্মঘাত লাগে বলেন তো? এখন এখানে অবস্থান দুইটা, একটা দুইটা হইছে। একটা অবস্থান হইছে হয় তার যে দলীয় অবস্থান সেটার সাথে সে একমত না, এই জন্য তিনি সেটা ডিপেন্ড করতেছেন না। আরেকটা হইতে পারে যে না, তার আলাদা একটা রাজনৈতিক অবস্থান আছে দলের বাহিরে, সেটার কারণে সে ব্যাখ্যা করতে পারছে না। এটা একটা বিষয়। দ্বিতীয়ত উনি একটা বললেন যে সরকারের সাথে এখানের যারা উপদেষ্টা পরিষদে আসছেন তাদের সাথে আমাদের পূর্বের পরিচয় বা এটার কারণে তারা আমাদেরই লোক। বিষয়টা এরকম না। কারণ আপনি যদি ধরেন তাদের সাথে আমার পরিচয়, ধরেন আমি সাংবাদিকতা ছিলাম 6-7 বছর, খুব বেশি বছর ছিলাম না, এটা তো আপনি জানেন যে সাংবাদিক এটা জাস্ট কিছুই না। আপনি বাংলাদেশের একজন সিনিয়র রিপোর্টারের সাথে আপনার মোটামুটি বাংলাদেশের যত সিভিল সোসাইটি আছে সবার পরিচয় আছে এবং সবার, এটা স্বাভাবিক, সাংবাদিকদের কাছে তথ্যটা বেশি থাকে। এখন কেউ যদি বলে যে এরা প্রত্যেকে হচ্ছে আপনার লোক, তাহলে তো এই ধরনের বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য আকারে হয় না। আপনার যেটা হচ্ছে উপদেষ্টা পরিষদে যারা আসছে ওই মোমেন্টে সবাই সর্বসম্মতিক্রমে আসছে এবং বিশেষ করে তাদের মতামতটা নিয়েই হচ্ছে। লিয়াজু কমিটি যেটা করছে যে এটার ডিসিশনটা কে মেক করবে, ডিসিশনটা মেক করার জন্য যতগুলো স্টেক হোল্ডার আছে, সেখানে সেনাবাহিনীর একটা স্টেক হোল্ডার ছিল, রাষ্ট্রের অন্যান্য যে অঙ্গ ছিল, সিভিল সোসাইটি ছিল, দলগুলোর প্রধানগুলো, তাদের সাথে আলোচনা করে জাস্ট লিয়াজুটা করে একটা প্রস্তাবনা করছে। সেই প্রস্তাবনায় যে সব তারা যে শপথ নিচ্ছে বিষয়টা এরকম না। কারণ সেখানে আপনি জানেন যে চূড়ান্ত পর্যায়ে যেহেতু ওখানে আরও একটা ডিসিশন বোর্ডে ছিল, এটার প্রধান যে হচ্ছেন তার একটা মতামত ছিল, দ্বিমত ছিল, ওভারঅল এইভাবে কিন্তু মূলত গঠন হয়েছে। সব সময় ধরেন রাশেদ ভাইরা দীর্ঘদিন ধরে এখানে রাজনীতির সাথে আছেন, তার সাথে তো এখানে অনেক উপদেষ্টার পূর্ব পরিচয় আছে এবং আমরা দেখলাম সরকার গঠনের পর প্রত্যেক উপদেষ্টার সাথে তারা কিন্তু বিভিন্ন বিষয়ে সাক্ষাৎ করছেন, তাদের মতামত দিচ্ছেন, সেই মতামতগুলো অনেক ক্ষেত্রে গ্রহণ করছে, করে না। এখন আমি যদি বলি যে এই সরকার হচ্ছে রাশেদ ভাইয়ের উপদেষ্টা বা রাশেদ ভাইদের কথা শুনে, তাহলে এই ধরনের বক্তব্যগুলো আসলে যায় না। আবার তিনিই কিন্তু বলতেছেন যে ও সরকারের যে ছাত্র দুজন যে প্রতিনিধি ছিল
সেই প্রতিনিধিদের সাথে তাদের মানে একই আমাদের 18 সালের রাজনৈতিক সংগ্রাম একই প্রেক্ষাপটে একসাথে করা হয়েছে এবং তারা একই সাথে একই প্যানেলে নির্বাচন করছেন ডাকসুতে। তাহলে এখন যদি বলে যে গণ অধিকার পরিষদ মানে এখন যদি বলে যে রাজনৈতিকভাবে আমরা বক্তব্য দিই যে না তাদের গণ অধিকার পরিষদের উপদেষ্টা, এটা যদি বিএনপি ক্লেম করে তাহলে তো মানুষের অবস্থান তো চেঞ্জ হয়, রাজনৈতিক সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়। ফলশ্রুতিতে একজনের সাথে পরিচয় ছিল, একজনের সাথে ক্লাসমেট ছিল, একজনের আপনার হচ্ছে বিএনপির সময় নিয়োগপ্রাপ্ত ছিল। এই ধরনের বক্তব্যগুলো আসলে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যই শুধু দেওয়া হয়, সমালোচনার স্বার্থে সমালোচনা। আমার প্রস্তাবনা থাকবে আপনি যে টপিকসে আলোচনা তুলছেন যে নির্বাচন কবে হবে কিংবা সংখ্যানুপাতিকের বিষয়, সেটা আমি মনে করি রাশেদ ভাইয়ের দলের সেক্রেটারি হিসেবে সংখ্যানুপাতিকের পক্ষে তারা কেন এত স্ট্রংলি অবস্থান নিছে সে বিষয়টা তার ব্যাখ্যা করা দরকার। জি আমরা শেষ করব জি শেষ করতে চাই। আচ্ছা দেখেন আমি আমার রাজনৈতিক বক্তব্য স্বাভাবিকভাবে আমার মতো করে দিব। এখন তিনি যদি আমার বক্তব্য সেট করে দেন তাহলে তো আমি এনসিপি করতাম। এনসিপি গঠনের আগে যদিও আমাদের সাথে অনেক বসেছে এবং এই যে যেটি বললেন যে ছাত্র উপদেষ্টা দুইজন গণ অধিকার পরিষদের কিনা, এই দুজন ছাত্র উপদেষ্টা গণ অধিকার পরিষদের নাকি এনসিপির, এটা স্পষ্ট। দেখেন আমি আমার সামনেই দেখেছি যখন আসিফ মাহমুদ উপদেষ্টা তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হচ্ছে, সেখানে আসিফ মাহমুদ যারা প্রার্থী তাদেরকে নিজে ফোন দিচ্ছে, বারবার কল দিচ্ছে, টেক্সট করছে যে তুমি যেও না এখানে, তুমি কাউন্সিলে কেন অংশ নিচ্ছ, আমাদের সাথে থাকো, যা যা লাগে সব দেবো। আসিফ মাহমুদ এই কাজ নিজে করেছে। এটা যখন ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হলো অভ্যুত্থানের পরে, হ্যাঁ সেই কাউন্সিলের সময় এই ঘটনা ঘটেছে। এমনকি মাহফুজ আলম নিজেও কিন্তু বিভিন্ন সময় আমাদের সাথে বসছে যে তারা দল কিভাবে গঠন করবে, নাহিদ ইসলাম নিজেও আমাদের সাথে কথা বলছে। এগুলো অস্বীকার করার কিচ্ছু নাই। এই যে দল গঠিত হয়েছে পরামর্শ তো নিয়েছে, তিনি তো উপদেষ্টা, তিনি শপথ লঙ্ঘন করেছেন। জাতির সাথে সর্বপ্রথম বেইমানি কিন্তু এইটা যে উপদেষ্টা পরিষদের থেকে দল গঠন করার সিদ্ধান্ত নেওয়া। তারা দল করবেন ভালো কথা, সরকারে না গিয়েই তো দল করতে পারতেন। উপদেষ্টা থেকে সরে এসেই তো তিনি দলে অংশগ্রহণ করেন। না না না, দল গঠন একটি মানে চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া, এবং উপদেষ্টা পরিষদের থেকেই সেই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছিলেন জনাব নাহিদ ইসলাম, এবং এখনো পর্যন্ত এনসিপির সাথেই কাজ করছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। এবং সেই ভিডিও কিন্তু আপনি নিজেও দেখেছেন, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যারা জার্নালিস্ট, যারা অ্যাক্টিভিস্ট, তারা প্রকাশ করেছে যে কিভাবে এনসিপির নেতাদের সাথে বৈঠক করছে আসিফ মাহমুদ রেস্টুরেন্টে। এবং এখনো পর্যন্ত এনসিপি আমি শেষ করে দিয়ে রাখলাম না, আপনি অনেক কথা বলেছেন, আমি শেষ করে দিই। এরপরে হ্যাঁ উপদেষ্টা পরিষদ গঠন নাকি আমরাও মতামত দিয়েছি। দেখেন তিনি বলছেন উপদেষ্টা পরিষদ, তো আমি বারবার, আমি তো প্রমাণ তার সামনে একজনের প্রমাণ করলাম, তাদের যার যার সাথে মনে করেন 6 জন ছিল, 6 জনের সাথে যার যার বন্ধুত্ব ঘনিষ্ঠতা ছিল, এক একজন এক একটা করে উপদেষ্টা নিয়েছে। এবং সেই উপদেষ্টাদের মাধ্যমে এখন বিভিন্ন তদবির, বাণিজ্য সুবিধা নেওয়া, এই কাজগুলো তারা করছেন। গণমাধ্যমে এসেছে, কই আমার নামে তো এখনো পর্যন্ত কোনো তদবিরের সংবাদ আসলো না, আমার নামে তো বাণিজ্যের সংবাদ আসলো না, আমার নামে তো দুর্নীতির সংবাদ আসলো না। আমার হয়তো হতে পারে আপনি বুদ্ধিমান এরকম, আপনি আপনার ডিজিএফআই আছে, আপনার এসবি আছে, আপনার এনএসআই আছে। আমি আজকের এই টক শোতে না শেষ করে ফেলিয়েছে 30 সেকেন্ড বলার আমার দায়িত্ব। দেখেন এই না সেটা আমি বলি, দেখেন আমি এইগুলোর সাথে সম্পৃক্ত হই না, আমি কখনোই অর্থের পিছনে ঘুরি না। আমি সবসময় চেষ্টা করি সৎভাবে জীবন যাপন করার জন্য। আমি সর্বশেষ বলবো যে এতক্ষণ সরকারের সমালোচনা আলোচনা হয়েছে, আমি যেটি বলতে চাই, দেখেন নির্বাচন নিয়ে বিতর্ক থাকবে, বিএনপির এক ধরনের মতামত, গণ অধিকার পরিষদের আরেক ধরনের মতামত, শেষ করি। গণ অধিকার পরিষদের মতামত আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনের কাছে আমাদের যে লিখিত বক্তব্য সেখানে দেওয়া হয়েছে, এবং এনসিপির মতামত দেওয়া হয়েছে। সরকারকে তো সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হয়, কি করতে হবে। কারণ আপনি যদি বলেন যে শতভাগ আমার মতামত মানতে হবে, আপনি যদি বলেন যে আমার মতামত না মানলে নির্বাচন হতে দিব না, আমার কথা হলো যে আমি শেষ করি, আমাকে উনি অনেক কথা বলেছে, আমি শেষ করি। সেটা হলো প্রত্যেকটা দল যতটুকু, প্রত্যেকটা দল যতটুকু আপনার মানে ঐক্যমত হয়, সেই ঐক্যমতের ভিত্তিতে আপনার রাষ্ট্র সংস্কার করতে হবে। জোর করে তো রাষ্ট্র সংস্কার চাপিয়ে দেওয়া যায় না। সেকেন্ড বলতে না দিলে অবিচার হয়ে যাবে। হ্যাঁ ভাই, এখানে স্পষ্টভাবে দেখেন রাজনীতিবিদদের টকশোতে আসলে কোন বক্তব্য বলা দরকার না, এটা একটা বোঝা দরকার।
আপনি রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে আনঅফিসিয়ালি কার সাথে বসছেন, কি মিটিং করছেন, সেটা এসে আপনি যদি আবার রাজনীতি টকশোতে বলেন, তাহলে আপনার তো এখানে রাজনৈতিক যে একটা নৈতিকতা সেটা ভঙ্গ হয়। দ্বিতীয়ত বিষয়, এখন আমি ধরেন ওনার সাথে আমার বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমি যদি বলি যে রাশেদ ভাই আমাকে বলছে যে বিএনপির পক্ষ থেকে তাদেরকে 3টা আসন, একটা প্রতিমন্ত্রীর কথা বলা, আমি যদি অভিযোগ করি, এখন ধরেন আমি যদি এটা বলি নূর নাকি এনসিপি তে যুক্ত হতেছে, যে এখন যদি এটা আমাদের অসংখ্য নেতাকে টাকা এরকম যদি বলা হয় যে বিএনপি থেকে 3টা এমপি বা একটা প্রতিমন্ত্রীর লোভে তারা হচ্ছে যারা বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে, তাহলে এইটা তো এই বক্তব্য আমি দেব না। কারণ হচ্ছে আপনার সাথে আমার আনঅফিশিয়ালি যে বৈঠক হবে সেটা একটা রাজনৈতিক চুক্তি, সেটা একটা রাজনৈতিক এক ধরনের শিষ্টাচারের জায়গায়। আর আমি যদি সেটা এসে ধরেন আপনার 1 মাস পরে এসে আমি যদি সেটা ভঙ্গ করি, তাহলে এই ধরনের রাজনৈতিক শিষ্টাচারটা থাকবে না। ফলে আমি তো এই ধরনের অভিযোগটা আপনাকে করি না। আমাদের গণ অধিকার পরিষদ ছেড়ে যারা গিয়েছে প্রত্যেককে কিন্তু এনসিপির নেতারা লোভ দেখিয়ে, কাউকে টাকার লোভ, কাউকে চাকরির লোভ, আমি বলি তারেক রহমান লোভ দেখিয়ে রাশেদ ভাইকে তার দলে রাখার চেষ্টা করতেছে, তাদেরকে বিভিন্ন ভাবে টাকা পয়সা দিয়েছে, তাদেরকে তাদের আত্মীয়স্বজনকে চাকরি দিয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে বেনিফিশিয়ারি করেছে। এই লোভে সেখানে গিয়েছে। অন্যদের এনসিপিতে কেন যাবে বলেন? আপনি বলেন এনসিপিতে কেন যাবে? দেখেন এই অভ্যুত্থানের পরে তাদের কাছ থেকে আমরা যে ধরনের রাজনীতি প্রত্যাশা করেছিলাম, সেই রাজনীতি কি তারা আমাদেরকে উপহার দিতে পেরেছে? তারা চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, নিয়োগ বাণিজ্যের সাথে, ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, বিভিন্ন নিয়োগের সাথে তারা জড়িত হয়েছে। আমরা কি কাজটা করেছি? ধন্যবাদ। আপনারা ভবিষ্যতে করবেন, এখানে বড় দলের সাথে আপনি সম্পর্ক রাখছেন, আপনি তো শুরুই করে দিয়েছেন। মিস্টার রহমানের সাথে আপনি যোগাযোগ রাখতেছেন, একটা আসনের আশায় আপনি তার পক্ষে রয়ে এক ধরনের নগ্নভাবে অবস্থান নিচ্ছেন। আপনি যে বিএনপির নেতার বাসায় আসন ভাগাভাগির জন্য বসেছিলেন, আপনি জানেন না নিজে? না না, আপনার নেতারা বসেছিল, এখন ভাগাভাগি হচ্ছে না বিএনপির বলে পক্ষে কথা বলেন কেন? আপনার দলের পক্ষে কথা বলেন, তাহলে এটা সুন্দর শোনায়। এখন বিএনপি খুব খারাপ। ভাগাভাগি কালকে হোক, এনসিপি বিএনপি জিকির করবে, ভাগাভাগি কালকে হোক। দেখেন তার মানে অলরেডি তারা ভাগাভাগি করে ফেলছে। আমরা বলছি যে আমরা 300 আসনে নির্বাচন করতে চাই, সেই প্রস্তুতি আমাদের রয়েছে, এবং আমরা তো ধানের শীষে প্রচারণা করতেছি না, আমরা ট্র্যাক মার্কার প্রচারণা করতেছি, দলের প্রচারণা করতেছি। বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে, একটা সম্পর্ক থাকা স্বাভাবিক। আপনারা যুগপৎ আন্দোলন করেন নাই, তারপরেও কি আপনারা কেন 5 আগস্ট আপনি নিজে বললেন যে তারেক রহমানের সাথে মিটিংটা সে আয়োজন করেছে, আপনাকে কেন তারেক রহমানের কাছে যেতে হলো? কেন আপনি গেলেন? আপনি কেন গেলেন? এই যে রাজনৈতিক সিদ্ধান্ত, সুতরাং একেবারে সময় না শেষ করি, যেহেতু বড় একটা দল, সেই দলের সাথে আপনি যেহেতু তারেক রহমানের কাছে গিয়েছেন, বড় দলের প্রতি তাদের অনুগত থাকতে হবে। ভাই আপনি কথা বলতে দিন না, আমি দুজনের কাছে আবার আমরা কথা বলবো। আমরা দুজনকে আমি 30 সেকেন্ড একেবারে শেষ। আমি না বললে হবে না, সে আমাকে ডিস্টার্ব করেছে। জি, নৈতিকতা ঠিক রাখলে আরেকটা তার সাথে আমি টকশোতে খুব কম আসার চেষ্টা করি। 10 সেকেন্ড। কেন? কারণ সেই কিন্তু আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে। তাকে ভুলে গেলে হবে না। এই আদিবকে হাতে ধরে নূর রাশেদই তৈরি করে। এখানে তুমি আজকে যদি টকশোতে এসে তোমার নেতা যারা তোমাকে তৈরি করেছে তাদের সমালোচনা করো, প্রিয় দর্শক, আমরা দারুণ ধন্যবাদ জানাতে চাই। যুক্তি পাল্টা যুক্তির মধ্যে দিয়ে, খুনসুটির মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করছি। তবে আমরা বাংলাদেশের জিকির করতে চাই, আমরা এই দেশকে উন্নতির শিখরে নিতে চাই, গণতন্ত্র চাই, অধিক গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই। জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা নিষ্পত্তির মধ্যে দিয়ে আমরা মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ হবে। সেই বিনির্মাণে আজকে এনসিপি বলি, আজকে আমাদের গণ অধিকার পরিষদ বলি, বড় দল বিএনপি, জামাত, বাম দল সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে ফ্যাসিস্টকে বিদায় করেছি, ঠিক সেভাবেই আমরা এই বিদায়ের যে আমরা বিজয়গাথা করেছি, সেই বিজয়গাথার মধ্যে দিয়ে বাংলাদেশকে পরিচালিত হবে, সেই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের আয়োজন ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।